আমাদের চ্যাপ্টার 8-এ প্ল্যানিং এটা পড়তে হবে না। অডিট রিস্কও এটা পড়তে হবে না। ওকে, এঙ্গেজমেন্ট লেটার। সো এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মতো। তো এটা পড়বা, পড়ে বোধহয় বুঝতে পারবা যে কোনটা কীরকম, মানে কোন পার্টে কী থাকে। তাহলে ওই অনুযায়ী লিখতে পারবা যে এরকম এইখানে একরকম আর বাংলাদেশি একটা আরেক রকম। আমি ট্রাই করবো তোমাকে বাংলাদেশি কোনোটা অনলাইনে পাইলে দেওয়ার জন্য। তো তোমাকে হচ্ছে যদি এরকম কোয়েশ্চেন আসে যে ম্যাটেরিয়ালিটি অ্যাপ্লাই করবে, সো কীভাবে অ্যাপ্লাই করবে, বা এই টাইপের কোয়েশ্চেন যদি আসে তখন হচ্ছে কি আমাদেরকে স্টেপস ইন অ্যাপ্লাইং ম্যাটেরিয়ালিটিটা দিতে হবে। সো এখানে হচ্ছে টোটাল 5টা স্টেপস আছে, এই গেছে 5টা স্টেপস। সো ফার্স্টের স্টেপস হচ্ছে সেট ম্যাটেরিয়ালিটি ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাজ এ হোল। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই তো তুমি অডিট করতেছো, সো তোমাকে পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ম্যাটেরিয়ালিটিটা সেট করতে হবে। ধরো পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যালেন্স শিটে অ্যাসেটের পরিমাণ আছে ধরো 100 কোটি টাকা। তো তুমি চিন্তা করলা এই 100 কোটি টাকার মধ্যে যদি 110 কোটি টাকা হয় তাহলেও ইনভেস্টরদের ডিসিশন খুব একটা ইনফ্লুয়েন্স হবে না। কিন্তু এই 100 কোটি টাকা এটা যদি 150 কোটি টাকা কোম্পানি শো করে ফ্রডুলেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু অনেক মানুষের ইনভেস্টমেন্ট ডিসিশন ইনফ্লুয়েন্স হবে। তো তুমি চিন্তা করলা কি এই টোটাল আমি হচ্ছে 10 কোটি টাকাকে ম্যাটেরিয়ালিটি লেভেলে রাখবো, 10 কোটি টাকার বেশি তারা যদি এখানে হেরফের করে তাহলে আমরা তাদেরকে কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে দেব। তো প্রথমে দেন বলতেছে ডিটারমাইন পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। সো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা কি? এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যতগুলো আইটেম আছে প্রতিটা আইটেমের জন্য ছোট ছোট করে 10 কোটি টাকার যে ইগুলো আছে ওগুলা ভাগ করে দেওয়া। যেরকম ধরো তুমি বললা কারেন্ট অ্যাসেটে আমরা হচ্ছে গিয়ে 50 লাখ টাকার হেরফের অ্যাকসেপ্ট করতে পারি। তারপরে ধরো লাইবিলিটিসের কারেন্ট লাইবিলিটিসে আমরা 15 কোটি টাকা পর্যন্ত হেরফের, 15 কোটি 15 লাখ, 15 লাখ, ওইখানে 50 লাখ। তারপর হচ্ছে ক্যাশ আইটেমে, নন ক্যাশ আইটেমে, এরকম করে তুমি ভাগ করে দিলা যে এক একটা আইটেমে এতগুলা পর্যন্ত আমরা টাকার হেরফের বা দুই নাম্বারিকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এই বেশি হলে আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করবো না। তো এটা হচ্ছে ডিটারমাইনিং পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। দেন তখন এরপরের স্টেপে কী করতে, এরপর হচ্ছে এস্টিমেট টোটাল মিস স্টেটমেন্ট ইন এ স্টেটমেন্ট। সো সেগমেন্টটা কীরকম, ধরো তুমি রেভিনিউয়ে ঠিক করছিলা হচ্ছে 50 লাখ, এখন এই রেভিনিউয়ের আন্ডারে অনেকগুলো তোমার পার্ট আছে, যে পার্টে কোন জায়গায় কতখানি সেল হয়েছে, তারপর হচ্ছে কীরকম ধরনের সেল হয়েছে, সব কিছু ইন ডিটেলসে আছে। তো এই প্রতিটা জায়গায় কত টাকার হেরফের হয়েছে পুরাটা তুমি যোগ করবা। যোগ করলে তুমি হচ্ছে একটা সেগমেন্ট, মানে রেভিনিউ একটা সেগমেন্ট বা একটা আইটেম, এইখানে টোটাল কত টাকার মিসস্টেটমেন্ট হয়েছে সেটা তুমি বের করতে পারলা। ধরলা বের করলা যে তুমি হচ্ছে যে 30 লাখ টাকার হেরফের পাইছো এইখানে। তো এরপরে এস্টিমেট দ্য কম্বাইন্ড মিসস্টেটমেন্ট। কম্বাইন্ড মিসস্টেটমেন্ট মানে ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তুমি যতগুলা আইটেমের উপরে এই ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করছিলা, লাইক রেভিনিউ হইতে পারে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, ফিক্সড অ্যাসেট, ফিক্সড লাইবিলিটিস, যতগুলো আইটেম এরকম সেট করছিলা সবগুলাতে টোটাল কত টাকার হেরফের হইছে এইটা যোগ করলা। টোটাল তুমি হেরফের যোগ করে দেখলা যে টোটাল হেরফের করছে তারা 7 কোটি টাকা। এটা তুমি পাইলা কম্বাইন মিস স্টেটমেন্ট যোগ করার, মানে টোটাল মিস স্টেটমেন্টগুলোকে কম্বাইন করার পরে বা যোগ করার পরে। তারপরে কম্পেয়ার দ্য কম্বাইন এস্টিমেট উইথ প্রিলিমিনারি জাজমেন্ট অ্যাবাউট ম্যাটেরিয়ালিটি। তো এইখানে কি করতেছ যে তোমার এখন যে টোটাল এস্টিমেট যে ভ্যালুটা পাইছো তুমি, লাইক 7 কোটি টাকা, এইটাকে তুমি প্রথমে যে সেট করছিল 10 কোটি টাকা ওইটার সাথে কম্পেয়ার করবা। কম্পেয়ার করে দেখলা যে না, তারা 10 কোটি টাকার ভিতরেই আছে, তাহলে তাদেরকে আনকোয়ালিফাইড ওপিনিয়ন দেওয়া যায়।
তো এইটা হচ্ছে ম্যাটেরিয়ালিটি অ্যাপ্লাইয়ের যে টোটাল স্টেপসগুলো আছে সেইটা। তোমাকে যদি বলে যে জিনিসটাকে তুমি প্র্যাকটিক্যালি শো করো, তখন তোমাকে মিডে এই কোশ্চেনটা দিছিল, তখন তোমাকে এরকম একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে যেখানে তুমি ধরো ক্যাশ দিলা, রিসিভেবলস দিলা। এই যে ক্যাশে সে হচ্ছে 6 কোটি টাকা তাদেরকে তাদের ম্যাটারনিটি লেভেল সেট করা হয়েছিল। ট্রেড অ্যাকাউন্টে 265 কোটি টাকা রাখছিল, ইনভেন্টরিসে 265 রাখছিল। এখন দেখো ট্রেড অ্যাকাউন্টে 18,900 আর ইনভেন্টরিতে হচ্ছে 29,865। তো আইটেমের কিন্তু মানে অনেক ভালোই ডিফারেন্স আছে। তো এইখানে তারা জিনিসটাকে দেখো ডান দিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করছে, এ বি সি ডি অ্যান্ড ই। সো এই এ বি সি ডি অ্যান্ড ই দ্বারা কি বোঝায়? সো এ দ্বারা বোঝায় হচ্ছে স্মল পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, যেখানে তুমি স্মল আছে, আরেকটা আছে এফ, এফ ইকুয়াল টু নট অ্যাপ্লিকেবল। সো তুমি এরকম 6টা সেট করলা। 6 মানে হচ্ছে তোমার এখানে ম্যাটেরিয়ালিটি লেভেল লো সেট করছো, আর এখানে হচ্ছে তুমি কোনো মিস স্টেটমেন্ট এক্সপেক্ট করতেছো না, যে আমি 6 কোটি টাকা সেট করছি, এখানে কোনো 6,000 টাকা সেট করছি, এখানে কোনো রকম মানে মিস স্টেটমেন্ট হবে না, অ্যামাউন্টটা খুবই ছোট। বি নাম্বারে হচ্ছে তোমার লার্জ পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, যেখানে হচ্ছে তুমি কম্পারেটিভলি বড় অ্যামাউন্টের ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করছো। সি নাম্বারে হচ্ছে তোমার যেগুলার হচ্ছে মানে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা হাই, আর বাট তোমার কি বলছে, লার্জ প্রফিট ম্যাটেরিয়ালিটি অ্যাজ এ পার্সেন্ট অফ অ্যাকাউন্ট বিকজ অ্যাকাউন্টস ক্যান বি ভেরিফাইড এট এক্সট্রিমলি লো কস্ট প্রবলি উইথ সাবস্টেন্ট অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তো এইখানে যে জিনিসটা তুমি করতে পারবা সেটা হচ্ছে তোমাকে এইখানে যে জিনিসগুলো আছে না এগুলো মুখস্থ করতে হবে না। তুমি তোমার মতো করে একটা অ্যামাউন্ট এরকম সেট টেট করে এ বি সি ডি ই এফ দিয়ে দিবা, দিয়ে তুমি তোমার মতো করে লিখে দিবা যে এ বি দিয়ে কী বুঝাইতেছো, তুমি সি ডি দিয়ে কী বুঝাইতেছো, ই এফ দিয়ে কী বুঝাইতেছো, কোন জায়গায় তুমি কতখানি মানে কোনটা কেন রাখছো, তুমি হচ্ছে তোমার মতো করে বানায় লিখবা। এটা কোনো অ্যাকুরেট জিনিস না, অ্যামাউন্টটাও যেরকম এখানে অ্যাকুরেট না, মানে অ্যাকুরেটলি না, এ বি সি ডি এরও এরকম কোনো অ্যাকুরেট না, মানে কোনো অ্যাকুরেট। তুমি চাইলে শুধুমাত্র এ বি আর সি দিয়েও ক্লাসিফাই করতে পারবা, তুমি চাইলে শুধুমাত্র এ আর বি দিয়েও ক্লাসিফাই করতে পারবা। তোমাকে যে এ বি সি ডি এফ 6টা দিয়ে যে করতে হবে, ক্লাসিফাই করতে হবে এরকম না, তুমি চাইলে এ থেকে জেড পর্যন্ত এরকম দিয়ে তুমি সেটাকেও ক্লাসিফাই করতে পারবা। তোমাকে যেরকম 6টাই দিতে হবে এরকম কোনো কথা নেই। তুমি এতে দিতে পারো স্মল পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, বিতে দিতে পারো হচ্ছে লার্জ পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, আর সিতে দিতে পারো হচ্ছে মিডিয়াম লেভেল পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, যেটা আমি মিডিয়া দিয়েছিলাম এরকম। আর এফ নাম্বারে তুমি দাও যে হয়তো বা নট অ্যাপ্লিকেবল, যেখানে হচ্ছে কোনো রকম আমরা এক্সপেক্ট করতেছি না, কোনো মিসস্টেটমেন্ট আমরা এক্সপেক্ট করতেছি না। তো এরকম 4টা দিয়ে দিলেই হয়েছে, লো, মিডিয়াম, হাই আর নো। দিন চ্যাপ্টার 9-এ এসে আমরা অডিট রিস্কটা পড়বো। তোমাকে যদি এরকমই করে যে অডিটররা কী কী রিস্ক ফেস করে একটা অডিট করতে গিয়ে, তো তখন যেই প্রবলেমগুলো ফেস করে সেগুলো হচ্ছে রিস্কগুলো ফেস করে সেগুলো হচ্ছে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, যে তারা হচ্ছে টোটাল এই কত টাকার হেরফের করছে, এটা একটা রিস্ক থাকে, যে তারা টাকার হেরফের তো করছে, সো কতখানি করছে এই জিনিসটাই হচ্ছে একটা রিস্ক। যত বেশি করবে তত বড় রিস্ক, তত তাদেরকে তত মানে বুঝে শুনে কাজ করতে হবে অডিটরদেরকে। দেন হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। ইনহেরেন্ট রিস্ক হচ্ছে গিয়ে তোমার মানে ইন্টারনাল কন্ট্রোলের তোমার কারণে যেই প্রবলেমগুলো হয়, যেরকম বেক্সিমকোর মালিক হইতেছে জানি কে, সালমান মুক্তাদি নাকি সালমান এফ রহমান। তো তুমি ওদের তুমি দেখলা যে কোয়ালিফাইড রিপোর্ট দিতে হবে, কিন্তু তোমাকে সালমান মুক্তাদি কল দিয়ে বলতেছে যে আমার কোম্পানির কোয়ালিফাইড রিপোর্ট দিলে বুঝিস তোর অডিট ফার্মই থাকবে না। সো এই রিস্কগুলোতে অ্যাভয়েড করা যায় না। সো এইগুলোকে আমরা বলতেছি যে ইনহেরেন্ট রিস্ক, যেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল ম্যানেজমেন্টের সাথেই থাকে। দেন হচ্ছে কন্ট্রোল রিস্ক। কন্ট্রোল রিস্ক হচ্ছে যে তোমার ইন্টারনাল ম্যানেজমেন্ট অত ভালো না, যারা হচ্ছে গিয়ে তোমার ইটা করতেছে, ধরো যারা হচ্ছে ফাইন্যান্স অ্যাকাউন্টসের কাজটা করতেছে তারা অত ভালো না, তারা ঠিকভাবে হিসাব নিকাশ রাখতে পারতেছে না। এইটার কারণে তারা অনেক ভুলভাল হিসাব রাখবে। সো এইটার কারণে অডিটরদেরকে আরও বেশি খাটাখাটনি করতে হবে। সো এইটা হচ্ছে তোমার কন্ট্রোল রিস্ককে বাড়ায় দেয়। দেন হচ্ছে রিস্ক অফ অ্যাট ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট
লেভেল। সো এইটা হইতেছে তোমার যে জিনিসটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেই প্রবলেমগুলো মানে যেই জিনিসগুলো হচ্ছে তোমার প্রবলেমগুলো ফেস করতে হয়, যেরকম ধরো ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি অত ভালো না, লাইক তারা আইএফআরএস আইএএস এগুলা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই তাদের গভর্নেন্স অনেক ইনএফেক্টিভ। ইনএফেক্টিভ মানে হচ্ছে গিয়ে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, যেগুলো এমবিএতে পাবা, সেই জিনিসগুলো অতটা ভালো না। তো এইটা একটা প্রবলেম, যার কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই প্রবলেমগুলো ফেস করে। সো এটা খুব মানে আহামরি কোনো অপশন না, এই জিনিসটা অলরেডি কন্ট্রোল রিস্কের মধ্যে আছে। দেন হচ্ছে রিস্ক অ্যাট অ্যাসারশন লেভেল। রিস্ক অ্যান্ড অ্যাসারশন লেভেল হচ্ছে গিয়ে তোমার কিছু কিছু জায়গায় মানে যে রিস্কগুলো আসলে বোঝা খুবই টাফ। যেরকম ধরো তোমার ব্যালেন্স শিটে ক্লেম করছো যে তোমার গুড উইল হচ্ছে 500 কোটি টাকা। এখন অডিটরি বা বুঝলো কেমন যে তোমার গুড উইল 500 কোটি টাকা, আর তুমি বা জানলা কেমন যে তোমার গুড উইল 500 কোটি টাকা। এরকম একটু আগে আমাকে কয়েকদিন আগে আমাকে ইমন জিজ্ঞাসা করছে, মামা আমাদের ক্লাবের সুনামটাকে কোনোভাবে নিউমেরিক অ্যামাউন্টে আনা যায় কিনা। আমি বললাম এটা তো খুবই টাফ কাজ। তো এইটার কারণে হচ্ছে আমাদেরকে অনেক বছরের ডাটা অ্যানালাইসিস করতে হবে, যে আগে আমাদের কীরকম মার্কেট ক্যাপচার ছিল, মার্কেট সুনাম ছিল। তো অনেক বিগ ডাটা অ্যানালাইসিস করে টোরে দেন একটা গুড উইলের রেজাল্টে আসা যায় যে আমাদের এই সুনামের কারণে আমাদের এতখানি সেল বৃদ্ধি পাইছে। সো এইটা হইতেছে গিয়ে তোমার একটা ঝামেলার জিনিস বলতে পারো। দেন এটা হচ্ছে রিস্ক অ্যাট অ্যাসারশন লেভেল। যেরকম ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদের ম্যানেজমেন্ট অ্যাসারশনে পড়ছিলাম যে এক্সিস্টেন্স, তারপর অকারেন্স। তো তারা বলতেছে তাদের এই গুডউইলটি এক্সিস্ট করতেছে, বাট অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে দেখলাম যে তারা এটা ভুল ক্লেম করতেছে, তাদের জাস্ট অ্যাসেটের অ্যামাউন্টটা বেশি দেখানোর কারণে তারা এটা ক্লেম করতেছে। তো এটা তো প্রুফ করার কোনো মানে খুবই টাফ। তো এই জিনিসগুলো তোমার যদি তারা দিয়ে দেয়, এটা একটা তোমার ঝামেলার জিনিস। নন রুটিন ট্রানজ্যাকশন হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো কন্টিনিউয়াসলি হয় না, লাইক সেলস, তারপর হচ্ছে লোন দেওয়া হইতে পারে, ডিপোজিট পাওয়া হইতে পারে, সেগুলো তো তোমার কন্টিনিউয়াসলি হয়। বাট যেগুলো তোমার কন্টিনিউয়াসলি হয় না, লাইক মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, খুবই রেয়ারলি হয়। তো এই ধরনের ক্ষেত্রে তোমার যে কম্প্রিহেন্সিভ ব্যালেন্স শিট, এটা খুবই বড় হয়ে যায় এবং অনেক ঝামেলা হয়ে যায়, এবং এখানে ভুল করার চান্স অনেক বেড়ে যায়। তো যখন একটা কোম্পানি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সো এই ধরনের একটা কোম্পানি যখন হইতেছে তোমার অডিট করতে যায় অডিটররা, তো তাদেরকে এরকম অনেক প্রবলেম ফেস করতে হয় নন রুটিন ট্রানজ্যাকশন রিলেটেড। তারপর হচ্ছে ম্যাটার্স রিকোয়ারিং সিগনিফিক্যান্ট জাজমেন্ট। এটা হচ্ছে তোমার গুডউইলেই বলতে পারো, যে গুডউইলের তো তোমার তারা একটা অ্যামাউন্ট তারা দেখাই দিছে, শো করতেছে, কিন্তু এটা আসলে বেসটা কি, অ্যাকুরেট বেসিসটা কি, এটা তো কেউ জানে না। সো এইটার কারণে তোমাকে এটা নিয়ে সিগনিফিক্যান্ট জাজমেন্ট করতে এবং ম্যানেজমেন্টের সাথে বসে অনেক ডিসকাস করতে হয়। দেন তোমাকে বলতেছে ফ্রড রিস্ক হইতেছে ধরো তোমার কোম্পানির ম্যানেজমেন্টের উপর থেকে অনেক চাপ আছে যে আপনি হচ্ছে আমাদের অ্যাসেট এতখানি শো করেন। সো এই কারণে কি হবে, তোমার ওই মিসস্টেটমেন্টের রিস্কটা বেড়ে যাইতেছে। তো যেখানে ফ্রড রিস্ক অনেক বেশি, লাইক ম্যানেজমেন্ট খুবই চাপে আছে তাদের শেয়ার প্রাইস বাড়ানোর জন্য, অ্যাসেটের প্রাইস বেশি দেখাইতে, এই ধরনের ক্ষেত্রে তোমাকে অডিটরকে অনেক এক্সট্রা কেয়ারফুল থাকতে হয় যাতে তারা সেই ফ্রডুলেন্ট এই অ্যাক্টগুলো ধরতে পারে। দেন বলতেছি আমরা অডিট রিস্ক মডেল। অডিট রিস্ক মডেলে হচ্ছে টোটাল 4 ধরনের রিস্ক আছে। একটা হচ্ছে পিডিআর, একটা হচ্ছে এআর, একটা হচ্ছে আইআর, আর একটা হচ্ছে সিআর। সো আইআরটা কি, পিডিআরটা কি? পিডিআরটা হচ্ছে তোমার প্ল্যান্ড ডিটেকশন রিস্ক, যে তোমার এটা রিস্কটা হচ্ছে অডিটর হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট মানে 100 টাকার 110 টাকা লেখছে। সো এই রিস্কটা হইতেছে যে কোনো একটা কারণে অডিটর হইতেছে জিনিসটা ডিটেক্ট করতে না পারার যে রিস্কটা, সেটাকে আমরা প্ল্যান ডিটেকশন রিস্ক বলতেছি। যে অডিটর হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টকে ডিটেক্ট করতে পারতেছে না। একসেপ্টেবল অডিট রিস্ক। সো একসেপ্টেবল অডিট রিস্ক দ্বারা বোঝানো হয় যে একটা অডিটর কতখানি লেভেলের রিস্ক হচ্ছে গিয়ে তারা একসেপ্ট করতে রাজি আছে, এটাকে আমরা একসেপ্টেবল অডিট রিস্ক বলতেছি।
আইআর ইনহেরেন্ট রিস্কে বলতেছি, যেটা হচ্ছে গিয়ে তোমার এই ইন্টারনাল কন্ট্রোল বা ইন্টারনাল ম্যানেজমেন্ট থেকে আসে, যে জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাভয়েড করা যায় না। সো এই ইনহেরেন্ট রিস্কটা হচ্ছে এইটা। দেন ফিয়ার রিস্ক, কন্ট্রোল রিস্ক হচ্ছে তোমার ওই যে ওই ম্যানেজমেন্ট ইনএফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট জানে না, অ্যাকাউন্ট ফাইন্যান্সের লোক জানে না কীভাবে হচ্ছে অ্যাকাউন্টসের কাজ করতে হয়। তো এই চারটা রিস্ক হইতেছে অডিট রিস্কের সবচেয়ে বড় রিস্কগুলা। তো এইখানে হচ্ছে যে রিলেশনশিপটা, এই জিনিসটা আমি আগামাথা কিছুই বুঝি নাই। তো যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে মোটামুটি এইটা, যেটা তোমাকে ম্যাথমেটিক্যালি শো করতে পারে। সো পিডিআর, সো হাই পিডিআর মানে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট খুব মানে করতে পারবে না, মানে কি জানি, হাই পিডিআর মানে হচ্ছে ম্যানেজমেন্টের ভুল করা, সরি অডিটরের ভুল করার চান্সটা বেশি। অডিটরের ভুল করার চান্স বেশি মানে হচ্ছে তা ভুল করার চান্স, যদি অডিট এভিডেন্স কম নেয় তাহলে তো তার ভুল করার চান্স বেশি হয়ে যাইতেছে। সেটা অনেকটা ওরকম যে হাই পিডিআর মানে অডিটরটা হচ্ছে গিয়ে কম এভিডেন্স নিয়ে কাজ করে, আর লো পিডিআর মানে তাদের ওই ভুল হওয়ার চান্স কম। সো তখন তারা হচ্ছে বেশি এভিডেন্স তারা রিকোয়ার করে বা চায়, যাতে করে তাদের জাজমেন্টটা প্রপারলি হয়। দেন এআর বা অ্যাকসেপ্টেবল অডিটর রিস্ক, পিডিআর আর এআর এর মধ্যে হচ্ছে নেগেটিভ রিলেশন। সো পিডিআর যদি বাড়ে তার মানে হচ্ছে তারা ভুল করার চান্সটা কম। সো ভুল করার চান্স যখন কম থাকে তখন এআরটা বেড়ে যায়, যে তারা হচ্ছে অডিট রিস্কটা বেশি পরিমাণে একসেপ্ট করতে রাজি আছে। সো যখন তারা মানে একসেপ্ট বেশি করবে তখন তাদের পিডিআরটা কম লাগবে। দেন আইআর মানে হচ্ছে তোমার এখানে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি। আইআর বেশি মানে ভুল হওয়ার চান্স বেশি, আইআর কম মানে ভুল হওয়ার চান্স কম। অ্যান্ড সিআর মানে হচ্ছে, সিআর বেশি মানে হচ্ছে সিআর মানে বেশি মানে হচ্ছে কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে গিয়ে লেস ইফেক্টিভ, মানে খুব একটা ভালো না। সো অডিটরকে আরও বেশি এভিডেন্স গ্যাদার করতে হবে, বেশি এভিডেন্স গ্যাদার করতে হবে মানে লো পিডিআর। সো এখানেও একটা নেগেটিভ রিলেশন পিডিআর আর সিআর এর মধ্যে। আইআর এর সাথেও নেগেটিভ রিলেশন, এআর এর সাথেও পিডিআর এর নেগেটিভ রিলেশন, সব কিছুর সাথেই নেগেটিভ রিলেশন। দেন চ্যাপ্টার 13-এ আমরা টাইপস অফ টেস্টগুলো পড়ব। ফার্স্ট অফ অল হচ্ছে সাবস্ট্যান্টিভ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। তো সাবস্ট্যান্টিভ অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে বলা হইতেছে যে অডিটরকে অনেক ডিটেলড অ্যানালিটিক্যাল প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হয়, যেটা হচ্ছে একটা টেস্ট, যাতে করে তারা লাইক ধরো রেশিও অ্যানালাইসিস, এই টেস্টের মধ্যে দিয়ে যাইতে হয় যাতে করে তারা কোনো একটা ভুলকে ইজিলি ধরতে পারে বা ইজিলি অ্যানালাইসিস করতে পারে। দেন আসলো হচ্ছে সাফিসিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। সো তাদেরকে এফিসিয়েন্ট অ্যান্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স রাখতে হবে বা গ্যাদার করতে হবে, যাতে করে তারা অডিটটা প্রপারলি করতে পারে, এখানে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। আর এনাফ পরিমাণে হচ্ছে এভিডেন্স যেন থাকে, যেটাকে আমরা পারসুয়েসিভনেস অফ এভিডেন্স বলছিলাম। সো এটা হচ্ছে পারসুয়েসিভনেস অফ এভিডেন্সটা বলতে পারো। দেন বলা হচ্ছে টেস্ট অফ ডিটেলস অফ ব্যালেন্সেস। সো তারা হচ্ছে তোমার কাস্টমার বা তোমার কোম্পানি, তারা বলতেছে যে তাদের ব্যাংক ব্যালেন্স এত, তাদের এখানে এত, এই অ্যাসেট ব্যালেন্স এত। সো তাদের তোমাকে সেটা অ্যাকুরেটলি জাস্টিফাই করতে হবে, যাতে তারা যে বলতেছে সেই অ্যাসেটটা আছে নাকি,
সো তারা যে ক্লেম করতেছে ওইটার জন্য তোমার এই যে ম্যানেজমেন্ট যে অ্যাসারশনসগুলো আছে লাইক এক্সিস্টেন্স অকারেন্স এগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে, এগুলো দেখতে হবে যেগুলো আসলেই আছে কিনা। দেন টেস্ট অফ ট্রানজ্যাকশনে হচ্ছে তোমার তারা যে ট্রানজ্যাকশনগুলো করতেছে লাইক ট্রেড হইতে পারে, সেলিং অ্যান্ড বাইং হইতে পারে, তারপরে হচ্ছে লোন অ্যান্ড তারপরে ওটার নাম জানি কি লোন ডিপোজিট হইতে পারে। সো এই ট্রানজ্যাকশনগুলা তোমার ডিটেলসে করা যায় তারা আসলে এই সেলটা যে করতেছে এটা আসলেই করতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। দেন টেস্ট অফ কন্ট্রোলে বলা হইতেছে যে তোমার ইন্টারনাল ম্যানেজমেন্ট কতটা ইফেক্টিভ বা ইন্টারনাল কন্ট্রোল কতটা ইফেক্টিভ এইটা গ্যাদার করার জন্য তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টেস্ট করে থাকে, এরকম তারা বিভিন্ন জায়গাতে খবর টবর ম্যানেজ করলো, আগের অডিটরদের সাথে কথা বললো, এটা হচ্ছে তোমার টেস্ট অফ কন্ট্রোল।